Dear viewers, good evening and Assalamu alaikum. Welcome to the first ever episode of Teledoc BD Doctors Live. টেলিডক বিডি ডক্টরস লাইভ প্রোগ্রামটি হোস্ট করার জন্য আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর আবু হেনা মোস্তফা কামাল স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে কি কি করণীয়। ডিয়ার ভিউয়ার্স, টেলিডক বিডি ডক্টরস লাইভ প্রোগ্রামটি সরাসরি দেখার জন্য আমাদের টেলিডক বিডি পেজটি ফেসবুক থেকে লাইক দিয়ে সেখানে জয়েন করতে পারেন। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমাদের আজকের টেলিডক বিডি ডক্টরস লাইভ প্রোগ্রামটি শুরু করি এবং আমাদের গেস্টকে ইনভাইট করি। প্রফেসর ডক্টর আবু হেনা মোস্তফা কামাল স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছে। তো কালকে তো স্যার আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানি ঈদ আমরা বলি, তার জন্য স্যার আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। স্যার, আমাদের আজকের যে টপিকসটি আমরা নির্ধারণ করেছি যে করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে কি কি করণীয়। আসলে আমরা অনেক সময় কথা বলি সবসময় যে বিষয়টা নিয়ে যে করোনায় আক্রান্ত রোগীদের আসলে কি করা উচিত। সেক্ষেত্রে আজকের আমাদের টপিকসটি হচ্ছে যে করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে কি কি করণীয়। যে প্রথম প্রথম স্যার ব্যাপারটা এরকম ছিল যে আমরা আসলে কোভিডে আক্রান্ত বা কোভিড-19 পজিটিভ রোগীদেরকে হসপিটালে চিকিৎসা কিভাবে দিতাম সেগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলতাম। কিন্তু এখন যেটা হচ্ছে যে অনেকে হসপিটালেই যেতে স্যার ভয় পাচ্ছেন, এজন্য যে হসপিটালে গেলে আরো বেশি সংক্রমণটা বেড়ে যাচ্ছে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সেরও হওয়ার সম্ভাবনা থেকে যায় বা আরো ফার্দার কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে যায়। তো আমরা দেখা যাচ্ছে যে কিছু প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ঘরেই থাকার একটা সাজেস্ট করতে। এই বিষয়টির প্রেক্ষাপটে স্যার প্রথম একটু জানবো যে হসপিটাল এবং বাসায় বসে যে আমরা স্যার টেলিমেডিসিন দিচ্ছি, এটার মধ্যে আসলে কিভাবে ব্যালেন্স করছে, মানে আপনি কিভাবে স্যার এই ট্রিটমেন্টটা দিচ্ছেন, যে হসপিটালে গিয়ে কিভাবে দিচ্ছেন বা টেলিমেডিসিনের মাধ্যমে আসলে কিভাবে দিচ্ছেন, এভাবে যদি শুরু করি স্যার। আচ্ছা, আমরা আসলে কখনোই প্রথম একটা রোগী আক্রান্ত হওয়ার পরে মানে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না, এটা কিন্তু আমরা করোনা আমাদের দেশে আসার পর থেকে বলে আসছি। স্যার। প্রথম দিকে তো মানুষ খুব ভয় পেত, বাসায় থাকতে চাইতো না। করোনা যখন সারা পৃথিবীতে শুরু হলো, বিশেষ করে চায়নাতে অনেক লোক মারা গেল, তখন আমাদের দেশের মানুষও আতঙ্কিত হয়ে গেছিল। এবং তখন কিন্তু মানুষকে করোনা কারো আক্রান্ত হলে প্রথমেই তারা চিন্তা করতে হাসপাতালে যেতে হবে, এবং একটা যার কারণে একটা হাসপাতালের উপর একটা চাপও তৈরি হয়েছিল। এখন কিন্তু মানুষ জিনিসটা বুঝতে পারছে যে এটা আসলে হাসপাতালে না গেলেও চলে, বাসায় রেখে চিকিৎসা করা যেতে পারে। জি। ভয়টাও কমে গেছে যে আর মানে রোগটা সম্পর্কে যে আইডিয়া, ধারণা, এটা মানুষের এই শুনতে শুনতে টেলিভিশন বা বিভিন্ন মিডিয়াতে শুনতে শুনতে অনেকটা আইডিয়া হয়ে গেছে, কিন্তু যেটা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। এটা ডেথ রেট মাত্র 1 থেকে 2%, এবং এটা বাড়িতে থেকে ভালো চিকিৎসা, মানে ডাক্তারের যদি দেওয়া একটা সম্ভব হচ্ছে। তাহলে এটা বাসায় রেখে যেহেতু চিকিৎসা করা সম্ভব, তাহলে হাসপাতালে যাওয়াটা দরকার কি? মানে হাসপাতালে গেলে যেমন অনেক অসুবিধা আছে, মানে কোনো একজন অ্যাটেন্ডেন্ট লাগে, তাই না? অ্যাটেন্ডেন্ট জি যে স্যার। জি স্যার। ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্লাস বাসা থেকে প্রত্যেকদিন তার জন্য খাবার দাবার নিয়ে যাওয়া বা আরো মানে প্রয়োজনীয় জিনিসপত্র রান্না নেওয়া করা, এগুলো অনেক অসুবিধা হয়। জি স্যার। এবং তাছাড়া আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের দেশে আসলে কখনোই কিন্তু, আমরা যেহেতু জনবহুল দেশ, আমাদের দেশে একটা রোগীর সাথে কখনোই একজন কিন্তু স্যার যায় না, এক একবার এক এক টার্মে এক একজন যায়। তো হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু একটা এক্সপোজার থাকে বিষয়টিতে। হ্যাঁ। তো সেক্ষেত্রে বাসায় চিকিৎসা করে সবচেয়ে ভালো। মানে আমরা যেটা মানে চিকিৎসা মানে কি, যেটা এটা চেম্বারে, তো আমরা চেম্বারেও যেতে নিষেধ করি, যেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য চেম্বারে যাবে সেটাও না। আমরা সবসময় বলে থাকি যে টেলিমেডিসিনের মাধ্যমে জি চিকিৎসাটা স্যার। নিতে হবে, ভাবে এক্সপোজড না হওয়ার সম্ভাবনা থাকে। তো বাসায় এটা এবং খুব ইজি ব্যাপার বাসায় চিকিৎসা করা, এখানে জটিলতা কোনো কোনো কিছুই নাই। প্রথম দিকে তো তেমন কোনো ডিভাইসও লাগে না যে হাসপাতালে যেতেই হবে, হাসপাতালের কোনো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে, সুতরাং সেগুলোর জন্য হাসপাতালে যেতে হবে, এমন কোনো বিষয় না। কিছু সিম্পল কিছু মেডিসিন নিতে হয়, সেগুলো আমরা বাসায় রেখে ইজিলি করতে পারি। এবং যেটা আমরা বলি মানে হেলথ যে অ্যাডভাইস গুলো আছে, যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেগুলো যদি কেউ মানতে পারে, বাসায় ইজিলি চিকিৎসা করা যায়। এক রুমে, একটা আলাদা রুমে থাকবে, সেখানে অন্যরা যাবে না। কিন্তু বাসায় অন্য রুমগুলোতে
পরিবারের অন্য সদস্যরা তারা তাদের মতো থাকতে পারবে, এমন কোনো ব্যাপার না। তারা থাকতেই পারে। এখানে হয়তো তারাও হয়তো মাস্ক ইউজ করলো, বা যে রোগী তাকে তো অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। এবং ওষুধপত্র, যেমন আমরা যেসব ওষুধগুলোতে যেমন আইভারমেকটিন বা সাথে একটা অ্যান্টিবায়োটিক কোনো কোনো সময় যে আমরা ডক্সিসাইক্লিন দিচ্ছি আর কি, প্রত্যেকটা আমাদের দেশে মনে হচ্ছে যে যদি এগুলোর কোনো মানে WHO থেকে কোনো রিকমেন্ডেশন নাই, কিন্তু আমাদের প্র্যাকটিসে আমরা কিন্তু দেখছি যে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু ভালো মানে হচ্ছে। পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে। এই হ্যাঁ, বিষয়টা ভালো। নিয়ে স্যার একটু একটু বলি যে মানে প্রথমে এসেছিল যে আইভারমেকটিন নিয়ে, তারপরে হচ্ছে স্যার ডক্সিসাইক্লিন, তারপরে অ্যাজিথ্রোমাইসিন, তারপরে হচ্ছে স্যার কিছু স্টেরয়েডের কথা আসছিল, তারপর রিভারোক্সাবেন। এখন তো স্যার আসলে যাদের থ্রম্বোটিক কমপ্লিকেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয় স্যার, খুবই যে বিভিন্ন টক শো গুলোতে যে প্লাস মাইনাস কথা হয় এগুলো নিয়ে। কিন্তু স্যার আমি একটু স্যার আপনার প্র্যাকটিস থেকে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু জানবো যে আসলে এই যে মেডিসিন গুলো আমরা দিচ্ছি, আমরা তো আসলে স্পেসিফিক্যালি কোনো ড্রাগ এখন পর্যন্ত বের করতে পারিনি। তো এগুলো দিলে কিছুটা তো প্রিভেন্টিভ মানে প্রিভেনশন হচ্ছে বা পেশেন্টদের কিছুটা ইমপ্রুভ হচ্ছে, এটার ব্যাপারে স্যার আপনার একটু আমি এই যুক্তিটা জানতে চাচ্ছি। এই ওষুধগুলো দিলে যে আইভারমেকটিন বা ডক্সিসাইক্লিন আমরা দেখছি যেহেতু রোগী ভালো হচ্ছে, আমরা এই ওষুধগুলোতে খুব একটা বড় কোনো সাইড ইফেক্ট আছে তাও কিন্তু নাই। না, আইভারমেকটিন না, না স্যার। আমরা অ্যান্টি অ্যালমেন্টিক হিসেবে ইউজ করি, প্রায়ই ব্যবহার করছি। ডক্সিসাইক্লিন তো আমরা নর্মালি রেসপিরেটরি ইনফেকশনটা দিয়ে থাকি। সুতরাং জি এখানে স্যার। কোনো বড় কোনো সাইড ইফেক্টের সম্ভাবনা মানে যে সম্ভাবনা থাকে তাও না। সুতরাং আমরা এটা অনায়াসে এই ধরনের পেশেন্টকে দিচ্ছি। আর যেহেতু আমরা আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা কোনো খারাপ রেজাল্ট আসছে, বেশিরভাগ রোগী ভালো হয়ে যাচ্ছে, আমরা এটা ইউজ করতে পারি। হুম, হুম, হুম। এর জি জ্বর স্যার। কমানোর জন্য প্যারাসিটামল বা ধরো তোমার এই যে আমরা ইমিউনিটি বুস্ট আপ করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন, এখানে কিন্তু জি, ভিটামিন ডি জি। এর বলা ইংল্যান্ডের কিছু রিসার্চ আছে যারা তারা যেটা দেখেছে যারা ইনফেক্টেড বেশি হয়েছে বা যাদের ক্ষেত্রে ডেথ রেট বেশি, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে তোমার ভিটামিন ডি লেভেল তারা অনেক কম, তাতে তাদের একটা ধারণা যে আমরা আমরা অ্যাসেস করতে পারি যে ভিটামিন ডি কম হলে মানুষের ইমিউনিটি কমে যেতে পারে এবং সেক্ষেত্রে এই করোনার সিভিয়ারিটিটা বেড়ে যেতে পারে। তো এই সাপ্তাহ থেকে কিন্তু আমরা এই ভিটামিন ডি ক্যাপসুল প্রত্যেকটা পেশেন্টকে দিচ্ছি। এটা হয়তো জি স্যার। 20,000 এটা 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 আমি একটু স্যার জানবো যে আমরা যখন যে কোনো বয়সের, সেটা হচ্ছে আমরা বয়স আসলে সব বয়সের ভাগটাকে এখন করছি না, যে যে কোনো বয়সের একটা পেশেন্ট ভর্তি হলো আদার দেন পেডিয়াট্রিক পেশেন্ট, যে 20 থেকে 50 বা 60-র মধ্যে, আমরা স্যার প্রথমত তাকে আসলে শুরুটা করি কিভাবে? হয়তোবা তার কোমরবিডিটিস গুলো হয়তো আমরা তাকে আমরা এটাকে একটা নজরে রাখছি, কিন্তু স্যার আমরা প্রথমেই তাকে কি প্ল্যানটার মধ্যে নিচ্ছি, মানে কি কি করছি বা ডায়াগনোসিসের জন্য কি করছি বা ট্রিটমেন্ট প্ল্যানটা করছি কিভাবে? একটা হলো যে আমরা যে ডায়াগনোসিস এর যে পদ্ধতিগুলো আছে, তো এটা ক্লিনিক্যাল ফিচার এবং আমরা যে আরটিপিসিআর টেস্ট গলা বা নাকের মধ্যে থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করে কনফার্ম করার পরে আমরা রোগীটাকে আগে প্রথমে অ্যাসেস করি, গ্রেডিং করি, যেতে কোন অবস্থায় আছে। আমরা মাইল্ড, মডারেট, ক্রিটিক্যাল এভাবে বলে থাকি। তো আমরা কিন্তু নর্মালি মাইল্ড, মডারেট এই দুটা পেশেন্টকে কিন্তু আমরা অনায়াসে বাসায় রেখে চিকিৎসা করতে পারি। মাইল্ড, মডারেট। ওকে, ওকে। এই দুইটাই মানে দুইটাই বিশেষ করে অনেকে কিন্তু আমরা কিন্তু অথবা মেডিকেলের ভাষায় বলছি স্যার, বাট যদি আমরা নর্মাল সবার জন্য বলি যে মডারেট স্টেজটা কিন্তু মোটামুটি একটু অ্যাডভান্সড স্টেজই, তারপরেও কিন্তু আমরা বলছি তাদেরকে বাসায় রেখে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, তা এইটার আপনি স্যার ওই পর্যন্ত যাওয়ার আগে এই জায়গাটা একটু জিজ্ঞেস করি স্যার, মাইল্ড মডারেটটাকে আমরা আসলে কোন কোন পর্যায় পর্যন্ত বলবো আর কি? হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে এমনও আমরা কিছু রোগী আছে যার 99 100 হয়ে গেলেই সে হাসপাতালে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার বাসায় আমার বাবাই এরকম করেন, উনি একটু জ্বর হলে হাসপাতালে চলে যেতে চান। অন্যথায় আবার আমার মা দেখা যায় তার 102 জ্বর হলেও সে কোথাও যেতে চান না, সে বাসাতে থাকতে চান। এই যে এই ডিফারেন্স গুলো যে স্যার আসলে এই ক্যাটাগরিটাকে স্যার যদি একটু বলে দেন যে এই অবস্থা থাকলে মাইল্ড এবং এই অবস্থা থাকলে মডারেট, যারা বাসাতেই থাকতে পারবে না। আচ্ছা, এখন যেটা আমরা জানি যে এই ভাইরাসটা আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে ঢুকে, মানে অর্থাৎ নাক, মুখ অথবা চোখ দিয়ে ঢুকবে, ঢোকার পরে আমাদের মানে আপার রেসপিরেটরি ট্রাক্ট অর্থাৎ গলার মধ্যে ইনফেকশনটা করবে। এটা কিন্তু প্রথম কাজ, প্রথম ইনফেকশনটা যেটা হয়। সেক্ষেত্রে আমাদের যে রোগীদের কমপ্লেন গুলো থাকতে পারে, যেটা জ্বর, কাশি, গলা ব্যথা, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কাশি, জ্বর, গলা ব্যথা প্লাস জি স্যার। ভাইরাল গুলো আছে, যেমন মাথা ব্যথা, শরীর হাত ব্যথা, একটু রানি নোজ জি। এরকম থাকতে পারে। প্লাস আরো যেটা হতে পারে যে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে একটু শ্বাসকষ্ট বলতে পারে। তো এখন যাদের যতক্ষণ পর্যন্ত থ্রোটে ইনফেকশন আছে, গলায় ইনফেকশন আছে, মানে অর্থাৎ লাংসে যায় না, ততক্ষণ জি। পর্যন্ত আমরা হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে বা রেসপিরেটরি রেট হুম কাউন্ট করার, আমরা যদি হুম হুম রেট কোনো নর্মালি আমরা জানি যে 12 থেকে 18 রেট বা এভারেজ রেসপিরেটরি রেট হচ্ছে হুম 16 হিসেবে। হুম 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 তো আমরা 30 এর উপরে যদি যাই তাহলে বুঝবো যে এটা পেশেন্টের একটু শ্বাসকষ্ট হচ্ছে, এবং 30 হুম এর হুম উপরে আমরা এটাকে সিভিয়ার হিসেবে কাউন্ট করি। তো কোনো হুম 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 পেশেন্টের যদি রেসপিরেটরি রেট যতক্ষণ পর্যন্ত না বাড়ছে, শুধু গলা হুম ব্যথা থাকছে, জ্বর, কাশি এগুলো থাকছে, আমরা এটাকে মাইল্ড হিসেবেই ধরবো। আর যখন কোনো পেশেন্টের রেসপিরেটরি রেট 30 মানে 20 এর উপরে চলে যাবে, কিন্তু নট মোর দেন 30, 30 মিনিটে 20 এর উপরে, কিন্তু 30 এর বেশি না, এই মাঝামাঝি যখন থাকবে, এবং আমরা হুম। এখন তো পালস অক্সিমিটার অনেকে মানুষ কিনে নিচ্ছে, নিজেরা দেখছে বাসায় কিনে যে নিচ্ছে, বাসায় নিজেরা কিনেছে। ডিভাইসটা যদি খুবই ইজিলি তোমার ব্যবহার করা যায়, এটা আঙুলে লাগিয়ে দেখে ফেলতে পারে। আমাদের ধরো হুম 92-3% পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশন যদি থাকে, তাহলে আমরা এটা মাইল্ডের মধ্যে মানে মডারেটের মধ্যে বলি। তো কোনো পেশেন্টের যখন ভাইরাসটা থ্রোট থেকে যখন লাংসে ঢুকে যায়, তখন তার এই রেসপিরেটরি রেট বাড়া বা শ্বাসকষ্ট হওয়া বা তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, এই জিনিসগুলো হয়। মানে সেক্ষেত্রে আমরা যেটা বলি নিউমোনিয়া, মাল্টিপল নিউমোনিয়া ফিচার্স বোথ লাংয়ে, বা এটা অনেক ধরনের এক্সপ্লানেশন আছে, যে তোমার ওই যে এটা এআরডিএস বলে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই ধরনের ফিচার, অর্থাৎ ওখানে প্রচুর পরিমাণে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেল অ্যাকুমুলেশন হয়, সেল অ্যাকোমোডেশন হয়, হ্যাঁ। হলে পরে জিনিসটা দেখতে এক্সরে করলে নিউমোনিয়ার মতো দেখাবে। হ্যাঁ, গ্রাউন্ড ঘষা কাছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স বলে, অনেক ধরনের প্রায় 12-14টা চেঞ্জ আসতে পারে, যেটা সিটি স্ক্যানে দেখা যায় এক্সরে, চেস্টে যদি আমরা করি। আর এক্সরেতে যদি প্লেন এক্সরে করি, এক্সরেতে আমাদের জাস্ট একটা নিউমোনিক কনসলিডেশন বোথ সাইডে বা প্যাচি অপাসিটি এ ধরনের আসবে, তখন আমরা মডারেট বলবো, যদি অক্সিজেন স্যাচুরেশন ওই সময় কমে যেতে পারে, যেটা কমে যেতে পারে। 3%-2% পর্যন্ত আমরা নর্মালি, কিন্তু মানুষের 97, মানে 8, স্যার 9, মডারেটে যখন আসবে তখন অক্সিজেন স্যাচুরেশনটা আমরা বলবো যে 90 তার বা তার নিচে চলে গিয়েছে বা এই ধরনের কিছু হতে পারে, তাই তো? 98, 99, 97 থাকে। এটা কমে হুম 93 পর্যন্ত যদি আসে বা 2 পর্যন্ত আসে, তাহলে আমরা এটাকে মডারেটের মধ্যে রাখবো। কিন্তু যদি এটা ওকে। 92% এর নিচে অক্সিজেন স্যাচুরেশন চলে হুম যায়, হুম হুম কিন্তু এটাকে আমরা moderate, তখন কিন্তু আরো সিভিয়ার বলবো আর কি। সিভিয়ার হুম তোমার হুম আইডেন্টিফাই করবো। ওই ধরনের পেশেন্ট কিন্তু সিভিয়ার বলে, কিন্তু আমাদের পেশেন্ট অবশ্যই কিন্তু হাসপাতালে যেতে হবে, তখন আর বাসায় ট্রাই করা যাবে না। ওকে। তো সো স্যার এই বিষয়টা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনি ফার্স্টে দিয়ে দিয়েছেন যে মাইল্ডের যে সাইন সিমটমস গুলো সেগুলো সহ, মডারেটের যে সাইন সিমটমস গুলো সেগুলো সহ, এবং ইন কেস মানে ইভেন অক্সিজেন স্যাচুরেশনটা সহ, যে এই অবস্থাগুলো পর্যন্ত আমরা বাসায় চিকিৎসা করতে পারি। সিভিয়ার স্টেজে গেলে হয়তো আমরা হসপিটালে যেতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, প্রথম এই ধারণাগুলো যেহেতু ছিল না, তো এগুলো আরেকটু দর্শকদের উদ্দেশ্যে আমাদের আসলে বলে দেওয়া উচিত যে মাইল্ড মডারেট স্টেজে যদি বাসাতে ট্রিটমেন্ট করি আমাদের অনেকটাই আমরা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রেদার দেন হসপিটালে গেলে আরো বেশি এক্সপোজারে অ্যাটেন্ডেন্সদেরও হয়ে যাওয়ার আসলে সম্ভাবনা থাকছে। স্যার এই সিভিয়ার অবস্থাগুলো স্যার যদি আপনি আমাদের একটু বলেন যে সাইন সিমটমস গুলো বা ক্রাইটেরিয়া বা কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো নিয়ে আসে। আচ্ছা, যদি সিভিয়ার বলতে আমরা একটা হলো যে তোমার শ্বাসকষ্ট তো থাকবেই, প্লাস তার অক্সিজেন স্যাচুরেশনটা অনেক বেশি কমে যাবে, জি। 92% কমে আসে, ধরো 90% হয়ে গেছে, 80% হচ্ছে, তখন আমরা এটাকে সিভিয়ার ফর্মে পেশেন্ট আছে এরকম অ্যাসেস করবো। আর রেসপিরেটরি রেটও তখন বেশি হবে, তখন রেসপিরেটরি 30-এর উপরে চলে যাবে, মিনিটে 30টার বেশি শ্বাস, তখন আমরা এটাকে সিভিয়ার হিসেবে বলবো আর কি। আর তারপরে আরো যেটা হয় ক্রিটিক্যাল, মানে তোমার পেশেন্ট অবস্থা হয়েছে ক্রিটিক্যাল, তখনই বলি যখন কোনো পেশেন্টের তোমার মানে আহ, যখন তার ওই যে তোমার মাল্টি অর্গান ফেলিওর দেখা যাবে, যে হুম এই হুম তার প্রবলেম হচ্ছে, অথবা তার তোমার ওই হয়তো ডায়রিয়া হচ্ছে, অথবা তার impairment হচ্ছে, হ্যাঁ, অথবা পেশেন্ট শকে চলে গেছে, এই ধরনের পেশেন্ট যদি হয়, তখন আমরা এটাকে ক্রিটিক্যাল পেশেন্ট বলি, যখন এটা আইসিইউ সাপোর্ট লাগে।
এবং এই পেশেন্ট গুলোকে স্যার মোস্ট অফ দ্য টাইম এই পেশেন্ট গুলোর যে যারা ইনক্লুডেড রয়েছে তারা কি বেশিরভাগই স্যার একটু এজেড এবং কোমরবিড পেশেন্ট গুলোই কি এই গ্রুপটার মধ্যে বেশি পড়ছে কিনা আসলে? হ্যাঁ, অবশ্যই এটা একটা বয়সের ব্যাপার আছে। সাধারণত আমরা বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশে যেগুলো আছে, যেসব রোগীর আক্রান্ত হয়েছে, যারা খারাপ হয়েছিল, তাদের যে রিসার্চ ওয়ার্ক বা আমাদের এখানে যে স্টাডিতে দেখা যাচ্ছে, সাধারণত যাদের আমাদের দেশে কিন্তু খুব বেশি ওল্ড এজ যাদের, তারা হয়তো ইনফেকশনই কম হচ্ছে। আমাদের সিভিয়ারিটি পেশেন্ট গ্রুপ দেখা যাচ্ছে 50-এর উপর, 50, 60, 65-এর মধ্যে বয়স যারা, তাদের ক্ষেত্রে কিন্তু হুম সিভিয়ার আছে। এবং তাদের ক্ষেত্রে কোমরবিড ডিজিজ যেমন ডায়াবেটিস থাকলে খুবই এটা মানে তোমার ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়। হুম 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 ডায়াবেটিস আছে, যাদের লিভার সমস্যা এবং হার্টের সমস্যা আছে, ব্লাড হুম প্রেশার, হুম। হাই প্রেশার, কিন্তু এর মধ্যে ডায়াবেটিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে স্পেসিফিক্যালি আমাদের স্যার যে দুটো কোমরবিড ফ্যাক্টর আমরা আসলে খুবই বেশি ভাবে কাউন্ট করি, একটা হচ্ছে আপনার স্যার কার্ডিওভাস্কুলার প্রবলেম, যেটা হাইপারটেনশন বা আদার্স অ্যাসোসিয়েটেড, এবং সেই সাথে ডায়াবেটিস, এই দুটো জিনিস যাদের থাকে তাদের ক্ষেত্রে আসলে সিভিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা স্যার বেশি থাকে। সেক্ষেত্রে স্যার এইজেড বা এইজ, সেক্ষেত্রে কি মিডল এজেরও হতে পারে কিনা? হ্যাঁ, এটা হতে পারে। এটা যে বাচ্চা, আমাদের দেশে তো কম বয়সে বাচ্চাও তো মারা গেছে, মারা যায়নি তা না। জি হয়তো এমন স্যার। হতে পারে যে বাচ্চার হয়তো অন্য কোনো প্রবলেম ছিল যেটা আনআইডেন্টিফাইড ছিল, জি কোনো কোনো স্যার। ভাবে এমন কোনো প্রবলেম ছিল। বা অনেক সময় অনেকের ট্রিটমেন্টের দেরি হয়, যায় কি দেরিতে, বা বুঝতে অসুবিধা হয়, বাবা মা হয়তো বুঝতেই পারেনি তার এটা করোনা হয়েছে। হ্যাঁ, এমনও জি স্যার। তখন ডাক্তার হাসপাতালে যেতে দেরি করে, তখন এমন একটা পর্যায়ে চলে যায় যখন হয়তো চিকিৎসা দিয়েও আর মানে তোমার লাভ হয় না। হ্যাঁ, তখন তো হুম ক্ষেত্রে হয়তো ইয়াং বয়সেও তো মানুষ মারা গেছে আমাদের দেশে। এটা যেতে পারে। বা অনেক সময় অনেক লোকাই তো তোমার কোমরবিড কন্ডিশন থাকে, যেগুলো আমরা আনআইডেন্টিফাইড ছিল, সেগুলো আমরা ওইসব রোগীর ক্ষেত্রে হয়তো মৃত্যু হারটা হুম। বেশি। সেক্ষেত্রে কি স্যার যখন রোগীগুলো যদি হসপিটালে এসে আসে আর কি, বা হসপিটালে বা ডক্টরের শরণাপন্ন হয়, সেক্ষেত্রে কি আমরা এই ফ্যাক্টর গুলোকে রোগীর কাছ থেকে জেনে নিব কিনা ভালোভাবে, যে তার আদার্স কোন অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে কিনা? হাসপাতালে যার বা ডাক্তারের যারা কনসার্ন মানে আসছে, ডাক্তারের সংস্পর্শে যারা আছে, যারা কথা বলছে, আমরা তো প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু আমরা জিজ্ঞেস করি যে আপনার এই ওই রোগগুলো আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, তারপরে তার কোনো কিডনি রোগ আছে কিনা, তার হার্টের রোগ আছে কিনা, লিভারের রোগ আছে, বা বা অন্য কোনো রোগে ভুগছে কিনা, কোনো ক্যান্সার হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা রোগীকে জিজ্ঞেস করি। হাসপাতালে যারা ভর্তি তাদের জিজ্ঞেস করা হয়, প্লাস আমাদের যারা ফোনে কন্ট্যাক্ট করছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করি, কারণ তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নেওয়া লাগবে যাদের এই ধরনের কন্ডিশন থাকে। এটা, এবং আমরা সতর্ক থাকি যাদের এটা প্রবলেম। ওকে। তা আমরা একটু এখন জানি যে আমরা যেহেতু এতক্ষণ মাইল্ড মডারেট সিভিয়ার ইস্যুগুলো নিয়ে কথা বললাম, এবং হসপিটালে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, আর একটু ডিটেলস জানবো যে হসপিটালে চিকিৎসাটা আসলে কি কি দিচ্ছে এখন নাও এডেজ গাইডলাইন অনুযায়ী। কিন্তু যাদের মাইল্ড মডারেট স্টেজে করোনায় আক্রান্ত হয়েছিলেন, হসপিটালে এসেছিলেন অথবা বাসাতেই ছিলেন, দুই দুই ধরনের গ্রুপের কথা আমি বলছি। তারা বাড়িতে যখন থাকবেন পরবর্তীতে, বা এই জ্বর নিয়ে বা এই করোনার কোভিড-19 পজিটিভ নিয়ে যারা বাড়িতে থাকবেন, তাদের মেজারমেন্ট গুলো আসলে কি হওয়া উচিত, যে তাদের আসলে কি ধরনের পদক্ষেপ গুলো নেওয়া উচিত নিজেদেরকে সুস্থ করার জন্য এবং ইমিউনিটিটা একটু বাড়ার জন্য, বা এই করোনার পজিটিভ থেকে নেগেটিভ আসার জন্য? আচ্ছা, আমরা জানি যে করোনার রোগী যারা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে ধরো 80 থেকে 90% মানুষই কিন্তু তোমার মাইল্ড বা মডারেট ফর্ম থেকেই ভালো হয়ে যাবে। জি হ্যাঁ, স্যার। বিশেষ কিছু করা লাগে না আর কি। আমরা হয়তো ডাক্তারের সংস্পর্শে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই যে বললাম কিছু মানে গদ বাঁধা ট্রিটমেন্ট আছে, সেগুলো দিয়ে রাখে। আর আহ, যারা সিভিয়ার, এবং তাদেরকে আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কখনো যদি আহ, শ্বাসকষ্ট হয় বা স্যাচুরেশন, অনেক মানুষ যাদের কাছে বিয়ার থাকে, ওই পালস অক্সিমিটার থাকে, তাদেরকে বলা হয় যে মানে একটা ফ্রিকোয়েন্টলি ঘন ঘন অক্সিমিটার দিয়ে তারা অক্সিজেন স্যাচুরেশন দেখবে। যদি এটা দেখা যায় যে স্যাচুরেশন কমে যাচ্ছে, তাহলে তারা যেন তৎক্ষণাৎ হাসপাতালে যায়। তবে যারা ওকে। বাসায় থাকে, আমরা তো বলে দিচ্ছি যে একটা আলাদা রুমে থাকবে, এবং তারা মাস্ক ইউজ করবে, এবং তার জিনিসপত্রগুলো সে নিজেই ওয়াশ করবে। এবং বাসার লোকজন যারা খাবার দাবার, তার যে জিনিস মানে তার ব্যবহারের জিনিসপত্র, যেমন
থালা বাসন আছে বা গ্লাস ক্লাস এগুলো সে পারতপক্ষে নিজে ওয়াশ মানে দেখবে, এটা নিজে ওয়াশ করবে, এটা আলাদা জিনিসপত্রগুলো সব আলাদা ব্যবহার করবে, আলাদা কমনলি জি মানে স্যার। যেন অন্যরা ব্যবহার না করে সেটা খেয়াল রাখতে হবে। এবং দরজাটা লাগে, এখন তো যেমন বলা হচ্ছে যে আমরা তো জানি যে স্প্রেড করে হলো তোমার ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ হাঁচি বা কাশি দিলে যে এই লালার যে কণাগুলো চলে যায় বাইর হয়, সেটা তোমার আমরা ড্রপলেট বলি আর কি, যেটার মধ্যে ভাইরাস গুলো থাকে। তো এগুলো ইউজুয়ালি 2 মিটার, মানে অ্যাকচুয়ালি 1 বা 6 ফিট, 6 ফিট পর্যন্ত দূরত্ব পর্যন্ত যেতে পারে। এখন যেটা বলা হচ্ছে যে তোমার কিছু কিছু মানে এই কণাগুলোর সাইজ যদি 5 মাইক্রোমিটারের বেশি হয় তাহলে এটা আমরা বলি ড্রপলেট, আর যেগুলো 5 মাইক্রোমিটারের নিচে সেগুলোকে বলা হয় মাইক্রো। তো এই মাইক্রো ড্রপলেট গুলো কিন্তু তোমার কিছুক্ষণ সময়, হয়তো 1-2 ঘন্টা পর্যন্ত আশপাশের বাতাসের মধ্যে এটা ভাসমান থাকতে পারে। ভাসমান সুতরাং থাকতে পারে। আমরা মনে করি যে ওই ভেন্টিলেশনটা ভালো থাকতে হবে রুমের, এবং তার দরজাটা বন্ধ রাখা ভালো, কারণ যাতে ওই বাসার মধ্যে যারা অন্যরা থাকবে তারা যেন এক্সপোজ হতে না পায় এটা। ওকে আর স্যার। জি, আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, ভেন্টিলেশনের এই বিষয়টা কথা ছাড়াও যদি একটু একটু বলি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বাসায় একজনের হয়েছে, আরেকজন অ্যাটেন্ডেন্স তাকে হয়তো বা তাকে অ্যাটেন্ড করতে যে তারও হচ্ছে। তো সেক্ষেত্রে কি অ্যাটেন্ডেন্সের শুরুতেই কি কোনো প্রিভেন্টিভ মেজার নিতে হবে কিনা, বা কোনো মেডিকেশন আগে থেকেই তাকে স্টার্ট করতে হবে কিনা? মেডিসিন নেওয়ার কোনো মেডিসিন নাই, ওরকম কোনো আচ্ছা। প্রোফাইল ড্রাগ এখনো আবিষ্কার হয়নি যেটা আগে থেকে দিয়ে দিলে সে ভালো হবে। ভ্যাকসিন তো নাই, তবে অদূর ভবিষ্যতে হয়তো ভ্যাকসিনটা এসে যাবে। তো ওকে। এখন যে তার সিমটম হবে তখনই আমরা তাকে ওষুধ দিব। তবে যখন সে মানে কোনো পেশেন্টের টেক কেয়ার করছে, ডেফিনেটলি তার কিন্তু মাঝে মধ্যে আমরা চাইবো তার ওই যে টেস্ট করে দেখা, হ্যাঁ, কোভিড টেস্ট আমরা যেটা বলছি, লালা নিয়ে পরীক্ষা করে দেখা যে সে এর মধ্যে আক্রান্ত হয়ে গেছে কিনা। কারণ আমরা জানি যে কোভিড এর অনেক পেশেন্ট, একটা মানে গুরুত্বপূর্ণ নাম, 50, 60, 70% পেশেন্ট এমন হতে পারে অ্যাসিম্পটোমেটিক থেকে গেল, কোনো কোনো জি স্যার। সমস্যা। তো সুতরাং যে টেক কেয়ার করছে সে যদি কি বলে যদি ইনফেক্টেড হয়ে গেছে কিন্তু কোনো সিমটম উপসর্গ হচ্ছে না, এমন সিচুয়েশনে থেকে যেতে পারে। তখন দেখা গেলো সে আবার আরেকজনের সাথে সংস্পর্শে গেল, তাকে হয়তো দেখা হলো সে ডিজিজটা ছড়াই দিল, সেই ব্যক্তির আবার হয়তো দেখা যাবে যে তোমার সমস্যা হতে পারে, সিমটম আসতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কেয়ারফুল থাকতেই হবে। তাদের মাঝে মধ্যে যারা এক্সপোজড থাকে তাদেরকে তো আমরা কোয়ারেন্টাইন করা বলি আর কি, তারাও জি আলাদা স্যার। থাকবে, বাইরে যাবে না, সাধারণ মানুষ মেলামেশা করবে না। হ্যাঁ, জি কোয়ারেন্টাইন স্যার। থাকবে না 14 ডেজ, 14 দিন, এবং টেস্ট নেগেটিভ না হয় ততদিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবে। থাকতে হবে। আর স্যার আমরা একটু খুব কমনলি আসলে কিছু জিজ্ঞেস করি, যে কথাগুলো আসলে উঠে আসছে, যে যখন করোনা হচ্ছে তখন ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক এই ধরনের সাপ্লিমেন্ট ও ভিটামিন গুলো যাতে করে ইমিউনিটি আমাদেরকে ইনক্রিজ করে বা ইমিউনিটিটাকে স্ট্রং করে বেসিক্যালি। এবং সেই সাথে দেখা অনেকে বলছে যে লেবু দিয়ে গরম পানি অথবা এই ধরনের যে আমাদের টনিক গুলো আমরা ইউজ করি সেগুলো খেতে বলছে। সেই বিষয়গুলোতে স্যার একটু আপনার বক্তব্য কি, যেহেতু আসলে আমাদের আইডেন্টিক্যালি আসলে স্যার কোনো ট্রিটমেন্ট নেই, বাট এগুলো কি আসলে স্যার ইমপ্রুভ করে কিনা হেলথটাকে বা হেলথ ইমিউনিটিটাকে? হেলথ ইমিউনিটি মানে এই আমরা কিন্তু অ্যাডভাইস দিয়ে থাকি, মানে মানে ভাপ, পানির ভাপ নিবে বা ওই যে টক খাওয়া, এগুলো বলে থাকি। এগুলো হয়তো একটা বলা যেতে পারে টোটকা বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট, যদি কোনো ডাব্লিউএইচ এর কোনো এই ধরনের কোনো দিক নির্দেশনা নাই বা কোনো প্রমাণিত কোনো বিষয় না, মানে প্রমাণিত না। আমরা যত কিছু বলি যে সূর্যের আলোতে ভাইরাসটা নষ্ট হয়ে যায়, বা অনেকে বলে যে এই মাংস খেতে হবে বেশি করে, লেবু খেতে হবে বেশি করে, এগুলো কিন্তু কোনো ডকুমেন্টেড কিছু না, এগুলো কিন্তু ওইভাবে বলা যাবে না। কিন্তু এগুলো একটা যাক। ট্র্যাডিশন, বিদেশে অনেক দেশে করে, যেমন চায়নাতে তো ওরা ওদের দেশে কিন্তু যত পেশেন্ট হয়েছে আমাদের চাইনিজ টিম আসলো, তাদের সাথে তো তারা তো আমাদের হাসপাতালে আসছিল, আমরা তাদের সাথে একটা মানে আলাপ আলোচনা করেছিলাম, কনফারেন্স জি স্যার। করেছি। তারা যেটা বললো তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ট্র্যাডিশনাল ট্রিটমেন্টই অ্যাপ্লাই করেছিল তাদের পেশেন্ট রোগীদের ক্ষেত্রে, মানে তো আমরা যেসব। আসলে আসলে আমরা 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 স্যার তাহলে একটা বলতে পারি আসলে, যেটা যে এগুলোতে হয়তো বা ইমপ্রুভ নাও হতে পারে, কিন্তু আপনার ডিটারিয়েট হবে না, মানে খারাপের দিকে হয়তো বা যাবে না, সো পেশেন্ট ক্যান টেক দোজ মেজার্স।
মেজার গুলো নিতে পারে পেশেন্ট চাইলে। প্রিভেন্টিভ হিসাবে আমরা অনেক রোগে কিন্তু এই ধরনের হোম রেমেডি ট্রিটমেন্ট করা হয়, যদি এগুলো অথরাইজড না, কিন্তু প্রচলিত সারা পৃথিবীব্যাপী কিন্তু প্রচলিত। কারণ স্যার জ্বর কাশি হলে কিন্তু অনেকেই স্যার এই যে এই জিনিসগুলো করে যে একটু লং দিয়ে আদা চা খাওয়া বা একটু লেবু চা খাওয়া, এগুলো কিন্তু নর্মালি আমরা করোনা ছাড়াও আগে করতাম, তো এখন অথবা আমার আর একটু বেশি করছে, সো দ্যাট ইরিটেশন গুলো কমে আসে, একটা বেটার ফিলিংস জি স্যার হয়, তা না এটার জন্য। আছে, সিস্টেম্যাটিক কিছু রিলিফ হয় আর কি, কিন্তু ওকে, ভাইরাস। এখন স্যার একটা প্রশ্ন থেকে যায় যে যখনই দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কারণেই হয়তো বা এখন ডেঙ্গুরও কিন্তু সিজন আছে, সো দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের জ্বর হয়েছে কিন্তু হসপিটালগুলোতে করোনার টেস্ট করানো ছাড়া বা রিপোর্টটা দেখা ছাড়া তাকে ভর্তি করছে না। তো এই বিষয়টাতে সরকারের আসলে স্যার ওরকম তো প্রোটোকল এখনো নেই যে না ভর্তি করা যাবে না বাকি, যখন এই ধরনের পেশেন্ট আসে হসপিটালে, যে হঠাৎ করে আসলো এই ধরনের পেশেন্ট জ্বর নিয়ে আসলো, আমরা তো আর সাথে সাথে কোভিড টেস্টটা করে দেখতে পারছি না, কারণ রিপোর্ট দিতে সময় লাগে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। তখন আমরা এই পেশেন্ট গুলোকে আসলে কি বলি বা কিভাবে তাদেরকে আসলে চিকিৎসাটা দেই, যে বাসায় চলে যেতে বলবো বা কেনই বা বলবো, বা যদি রাখি তাহলে সেভাবে কিভাবে আমরা আসলে তাদেরকে ট্রিটমেন্টটা দিচ্ছি স্যার, যেহেতু আপনি এটা করোনা মানে কোভিড ডেডিকেটেড হসপিটালে আছেন হলি ফ্যামিলিতে, তো এখানে আমরা পেশেন্টকে ডিল করি কিভাবে, কারণ আমাদের দেখা যাচ্ছে অনেকেরই ভোগান্তি হচ্ছে যে না আপনারা বাসায় চলে যান, আপনাদের করোনা টেস্টে আমরা ভর্তি করব না, অথবা এক দুইজন ডক্টরের কারণে সমস্ত ডক্টর সোসাইটিকে একটা হিউমার মানে এটা শুনতে হচ্ছে। এই বিষয়টাতে স্যার একটু জানি যে একটু ক্লিয়ারলি যদি স্যার বলেন যে আমাদেরকে যে হলি ফ্যামিলিতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হচ্ছে, তাহলে আমরা হয়তো একটা আইডিয়া নিতে পারবো যে আমরা কি করছি আসলে। আসলে হলি ফ্যামিলির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কারণ হলি ফ্যামিলিটা কিন্তু এখানে মানে একদম সাধারণ রোগীর জন্য কিন্তু ওপেন নাই বলতে গেলে। হুম এখানে হুম। বিশেষ ক্যাটেগরির মানুষ যারা সরকারি কর্মকর্তা বা কিছু সরকারি মানে যেমন র্যাব আছে, এনএসএফ ওকে। এই ধরনের পেশেন্ট, বা আরো যেগুলো সরকারি কর্মকর্তা, বিভিন্ন ডাক্তার, এই ধরনের পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি হয়। সাধারণ মানুষ এখানে যে ভর্তি হয় বিষয়গুলো এখন কিছুটা হচ্ছে, প্রথম দিকে যখন রোগী চাপ ছিল তখন এইগুলো অনেকটা অ্যাভয়েড করা হচ্ছে। তো এখন যেটা হলো, আমরা নর্মালি যেটা আমাদের দেশে কি হচ্ছে, আইডিয়ালি যেটা বলা হয় যে একটা ট্রায়ালস বলে কথা আছে রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে একটা রোগী যাবে যখন, তখন একটা মানে রুম থাকবে যেখানে রোগী একটা আসলো, আসার পরে সেখানে কিছু হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকে যারা রোগীদের সাথে কথা বলে, তারা সবাই কিন্তু ইকুইপড থাকবে, তারা পিপিই পরা থাকবে, তাদের মাস্ক গ্লাভস সব ইউজ করবে, যেগুলো প্রোটেকশন যেগুলো যা থাকে, তারা কথা বলে অ্যাসিস্ট্যান্ট যারা তারা এটা করে থাকে, করে হুম তারা হুম। তাদেরকে দেওয়া হয় যে তারা বুঝবে যে রোগীটার কি কি সিমটম আছে, বেসিক কিছু সিমটম যদি থাকে, যেমন পেশেন্টের জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যথা যদি থাকে, তাহলে একটা আমরা সন্দেহ করতে পারি যে পেশেন্টের করোনা আছে। আর ওকে। অন্য কোনো রোগী, কোনো বিষয় নিয়ে কোনো যদি রোগী আসে, তারাকে আমরা একদিকে পাঠাই দিব, যেগুলো নন কোভিড বলা হবে, যারা হুম তারা হুম। নন চলে যাবে। আর যাদেরকে আমরা সন্দেহ করব যে এটা কোভিড হতে পারে এই সিমটম অনুযায়ী, তারাকে তখন ভিতরে মানে আরেকটা রুমে নিয়ে যাওয়া হবে, যেখানে একজন স্পেশালিস্ট ডাক্তার থাকে, নার্স থাকে, তারা তাদের হিস্ট্রিটা আরো বেটার ওয়ে নিবে, জেনে শুনে যে কিভাবে আর কি কি প্রেজেন্টেশন থাকলে আমরা মনে করতে পারি যে এটা করোনা হয়েছে, বা এটা হুম ফ্লু হতে পারে, করোনা হতে পারে, একই ধরনের প্রেজেন্টেশন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা যেটা ধরা যায় যে কোনো ওই পেশেন্টের ক্ষেত্রে কোনো এক্সপোজারের হিস্ট্রি, যে কোনো সে কোনো এমন কোনো জায়গায়, এখন তো আমাদের দেশেই তোমার এটা ইনফেকশন হচ্ছে, কমিউনিটি বলা হয়, যখন প্রথম দিকে আমরা করতাম যে কোনো বিদেশের কোনো যে দেশে হচ্ছে সেই দেশ থেকে আসছে কিনা, কোনো পেশেন্টের কেয়ার নিয়েছে কিনা, হ্যাঁ এই ধরনের হিস্ট্রি নিয়ে আমরা যখন বুঝতে পারি যে তার এক্সপোজারের হিস্ট্রি আছে এবং তার সিমটম গুলো মিলছে যে হুম পেশেন্টের হুম। করোনা হয়েছে, তখন তারা হুম হুম। আপনাকে সাসপেক্টেড কেস হিসাবে, সাসপেক্টেড ওয়ার্ড আলাদা থাকবে আর কি। হুম হুম হ্যাঁ, হুম। জি সাসপেক্টেড স্যার। ওয়ার্ড, এখানে তারপরে আমরা তাদের টেস্টটা করব, টেস্ট করার পরে তাদেরকে আমরা করোনা ইউনিটে পাঠাই দেবো। আর যতক্ষণ পর্যন্ত হুম হুম। পজিটিভ আসছে ততক্ষণ জি স্যার। ওয়ার্ডে থাকবে। কিন্তু সাসপেক্টেড ওয়ার্ড যেখানে, হুম সেখানে হুম। সেখানে কিন্তু কনফার্মড কেসের মতোই বেড গুলো ডিস্ট্রিবিউশন থাকে, 6 ফিট দূরত্বে জি দূরত্বে স্যার। বেড। সেক্ষেত্রে আমরা ওইটা একটা তাদের, যাতে কোনো এমনও হতে পারে যে করোনা নাই কিন্তু সাসপেক্টেড কেস হিসেবে ধরা হয়েছে, তারা যেন হুম হুম। কোনোভাবে
আবার ইনফেকশন না পেয়ে যায়। ইনফেক্ট না হয়, হ্যাঁ স্যার। এই দুঃখটা আসলে অনেক সময় রোগীদের থেকে যায় যে হয়তো বা আমার করোনা ছিল না কিন্তু আমাকে ওভাবে রাখা হয়েছে। তো এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করে দেওয়া দরকার যে আসলে প্রথমে তার কোভিড পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা এটা আসলে আমাদেরকে ডিটেক্ট করার জন্য তাদেরকে আইসোলেশনটাতে রাখা হয় এবং রাখতে হয় এবং রাখতে হবে। এবং এক্ষেত্রে কি স্যার আরেকটু কি আপনি অ্যাডভাইসটা কি দেওয়া পসিবল কিনা যে যারা হসপিটালে যাবে করোনার এই সময়টাতে তারা আগের থেকে বাড়িতে যারা সার্ভিস দিচ্ছে করোনা টেস্ট করানোর জন্য তাদেরকে দিয়ে টেস্টটা করিয়ে রিপোর্টটা নিয়ে যাওয়াটা কি বেটার কিনা স্যার? হ্যাঁ সো হ্যাঁ দ্যাট এটা হ্যাসেলটা কমে গেল স্যার। মাইল্ড কেস তো আমরা বাসায় রেখে সবই করতে পারবো। তারা দরকার লাগলে কোনো সেন্টারে গিয়ে টেস্ট করতে পারে, বা এখন তো হোম সার্ভিসও আছে। আমার যেমন আমার এক বোনের ফ্যামিলিতে সবাই ইনফেক্টেড হয়েছে। তারা একজন হলো আমার ভাগ্নির, তারপর ওই বাসায় তার ভাগ্নির বাচ্চা, তারপরে তার হাজব্যান্ড আর বোন থাকে, সে তো বয়স্ক। হ্যাঁ, তো তারা সবাই কিন্তু ইনফেক্টেড হয়েছে এখন। মানে 4-5 দিন আগে থেকে তারা অসুস্থ। কাল কালকে পরশু দিন মধ্যে স্যাম্পল দিয়েছিল, আজকে রিপোর্ট আসছে, সব দুজনের পজিটিভ আসছে। দুজনের পজিটিভ আসলে বাকিদের সবার টেস্ট করতে হবে। কিন্তু আমরা কিন্তু কাউকে এখনো ভর্তির কিন্তু প্রয়োজনই মনে করি না এখন। ওকে। আমরা তবে যে ওষুধগুলো দেই, যে সাবধানতা গুলো অবলম্বন করতে বলা হয়, সেগুলো আমরা তাকে অ্যাডভাইস দিয়েছি, তারা ওটা ফলো করছে যখন, এবং আমরা সময় যত যখন তখন প্রয়োজন হবে লাগলে আমরা তখন তাদেরকে ভর্তির জন্য আমরা বলবো। দিচ্ছি। আর স্যার এখন একটু সার্বিকভাবে যদি আমরা করোনার সার্বিক পরিস্থিতি বাংলাদেশে আসলে প্রথম প্রথম তো স্যার আমরা আসলে একজন দুজন রোগী আক্রান্ত হলেই অনেক ভয় ভয় পেয়ে যেতাম এবং ভীতিরও একটি কারণ ছিল। কিন্তু এখন আসলে যেভাবে করে আমাদের সবগুলো মানে অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা খুলে দিয়েছে আসলে আমাদের অর্থনীতির উপর একটা বিশাল ইম্প্যাক্টও ছিল। এবং হুম। পরবর্তীতে হয়তো স্কুল কলেজও খুলে দিতে পারে। তো সবকিছু মিলে আসলে একটা নিউ নর্মাল লাইফ যেটাকে আমরা বলছি আর কি করোনার পরের লাইফটাকে, যে নিউ নর্মাল লাইফ সবাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এই প্রেক্ষাপটে স্যার আসলে আমাদেরকে তো আসলে ওভাবে আমরা মানে হোম মানে স্টে এট হোম থাকতে পারছি না। কিন্তু যদি স্যার করোনা হয় বা পজিটিভ হয় সেক্ষেত্রে আসলে আমাদের মানসিকভাবে কিভাবে স্ট্রং থাকা উচিত। এবং আমি কিন্তু স্যার দেখেছি যে আমার আশেপাশেই এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে বা আমার প্রতিবেশীর মধ্যে অনেকের হয়েছে এবং তারা সুস্থও হয়ে যাচ্ছে। তো এই মনোবলটা আসলে আমাদের কিভাবে মানে মানে ভিতরে ভিতরে রাখতে হবে যে আসলে যদি হয়ও আমরা এই মেজার গুলা নিবো এবং এভাবে এভাবে আসলে সুস্থও হয়ে যেতে পারবো। কারণ অনেকে স্যার যতটা না শারীরিকভাবে মানসিকভাবে তার থেকেও বেশি মানে দুর্বল হয়ে যায় যে আমার হয়তো বা করোনা হবে, মানে এটাতেই তাদের প্রবলেমটা আরো বেশি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে স্যার যদি একটু বলেন আমাদেরকে। আর একটা জিনিস যে হ্যাঁ, এটার ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা এক্সারসাইজের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি আর কি বেশি। জি স্যার। বাসায় এক্সারসাইজ করতে পারে, রেগুলার এক্সারসাইজ করবে, অথবা বাইরে পার্কে যেখানে মানুষ নাই এরকম জায়গায়, খোলা জায়গায় মাস্ক পরে এক্সারসাইজ করতে পারে। হ্যাঁ, খুব হেভি এক্সারসাইজ না, হেভি এক্সারসাইজ কিন্তু মাস্ক পরে করা যাবে না, অক্সিজেন স্যাচুরেশন হুম কম হুম হতে পারে। হুম হুম তো মাস্ক অবশ্য এত টাইটলি থাকে না, সার্জিক্যাল মাস্ক পরে বাইরে জাস্ট আমরা যেটা বলি ব্রিস্ক ওয়াকিং, জোরে হাঁটা, এই এক্সারসাইজ গুলো করতে পারে মানুষ, তাইলে কিন্তু অনেকটা ভালো থাকবে মানসিক ভাবে। যারা সারাক্ষণ বাসায় থাকে, আর এই যে সারাক্ষণ যারা টিভিতে নিউজ দেখে তারাও কিন্তু অনেক প্রবলেম করে। হ্যাঁ, সারাক্ষণ নিউজ দেখলেও কিন্তু এই যে এত এবং মারা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ একটা সারাক্ষণ নেগেটিভ পোস্টই করে মানুষ, পজিটিভ পোস্ট এই ব্যাপারগুলোতে না করে না খুব একটা। করোনাতে মানুষের পোস্টগুলো সব নেগেটিভই হয়, এগুলো একটু মনে হয় অ্যাভয়েড করাটা উচিত আসলে। একটু হয়তো বই পড়তে পারে, কোনো গানের গান শোনার অভ্যাস আছে, গান শুনে তারা হয়তো নামাজ টাজ পড়তে পারে, কোরআন শরীফ পড়লো, এভাবে তারা ফিট থাকতে পারে। আর বাসার যে ইয়োগা একটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ, জি। ইয়োগা করতে মানসিক ভাবে অনেক ভালো থাকা যায়। আর ঘুম কম হচ্ছে মানুষের, সাধারণ মানুষের, যেহেতু বাইরে যাচ্ছে না মানুষ, ঘরের মধ্যে থাকছে, পরিশ্রম নাই, পরিশ্রম না থাকার কারণেও কিন্তু মানুষের ঘুমের ব্যাপারটা একটু কমে গেছে। প্রবলেম। আর স্যার হসপিটালের জাস্ট একটা কোশ্চেন আমি স্যার করতে চাই যে একদমই খুব খারাপ অবস্থায় আছে, খুব সিভিয়ার অবস্থায়, কিন্তু তারপরও আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে ভালো করতে পারছি, এরকম উদাহরণ কি আমরা পাচ্ছি হসপিটালে প্র্যাকটিস করার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো তো হচ্ছেই তো। আমাদের অনেক পেশেন্ট আমাদের হলি ফ্যামিলিতে আইসিইউ তে ট্রিটমেন্ট পেয়েছে, আইসিইউ তে ট্রিটমেন্ট পাওয়ার পরে ভালো হয়ে চলে গেছে, এমন তো আমরা অনেক পেয়েছি আর কি। সাধারণত তো আচ্ছা। যে পেশেন্ট যায় তারা তো মানে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু মানে আমাদের তো যথেষ্ট রেজাল্ট ভালো হলি ফ্যামিলিতে।
অনেক পেশেন্টই ভালো তো হয়ে স্যার মানে স্যার আপনি মাইল্ড মডারেট যে ক্লিনিক্যাল আমাদেরকে ফিচার গুলো বললেন সেগুলো যদি থাকে তাহলে একটা পেশেন্টের উচিত হবে যে মাইল্ড এবং মডারেট মানে মোটামুটি থেকে অবস্থায় বাসাতে থেকে চিকিৎসাটা যদি নেয় তাহলেই সেটা বেটার হবে এবং সেক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়াটাও খুব তাড়াতাড়ি সম্ভবপর হবে রোগীদের জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে গেছে। স্যার হ্যাঁ, এ ব্যাপারে একটু কথা বলে নেই। কোরবানির ঈদ আছে কালকে, কি করবে মানুষ কোরবানি নিশ্চয়। দেওয়ার জি স্যার, এটা জি কিন্তু স্যার। একদম কাছে এসে গেছে। তো এই ক্ষেত্রে কোরবানি দেওয়ার সময় তো মানুষকে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স যেগুলো মেনটেন করা, হ্যাঁ সেই যেন এগুলো ডিস্টেন্স গুলো মেনটেন করবে, মাস্ক ইউজ করবে, গ্লাভস ইউজ করবে। অনেক সময় গরু কাটাকাটির জন্য হয়তো গ্লাভস নাও যদি পড়তে না পারে, মানে গ্লাভস পরলে তো এটা একটু স্লিপারি হয়, তখন হয়তো হুম, কাটাকাটি করতে পারে না। সেক্ষেত্রে যদি গ্লাভস ছাড়া হাত ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস দিই যে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত যেন পরিষ্কার করে মাংস কাটাকাটি করে, কিন্তু মাস্ক অবশ্যই। অবশ্যই ডিস্টেন্স মেনটেন করবে। এবং এই হুম। মাংসগুলো করে বাসায় যারা রান্না করবে তারাও যেন হাত পরিষ্কার করে মাস্ক ইউজ করে। এটা এটা সচেতন থাকতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ এটা আপনার ব্যাপারে। আচ্ছা। স্যার আমি আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের টেলিডবিটি ডক্টরস লাইভ প্রোগ্রামে আপনি আমাদের ফার্স্ট প্রোগ্রামের স্যার ফার্স্ট গেস্ট ছিলেন এবং আমাদের আজকে টপিকসটা ছিল বাড়িতে আসলে করোনা রোগীদের কিভাবে চিকিৎসা। এই বিষয়টি আমার কাছে স্যার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এই জন্য যে স্যার এটা দুইটি কারণ ছিল। একটি হচ্ছে যে মানুষ আসলে এত রোগীদের হসপিটালে আসলে সংকুলান সম্ভব না এবং রোগীরা গিয়ে অনেক হেনস্থ হচ্ছে এবং তাদের কষ্টও করতে হচ্ছে কারণ ডাক্তার সেই তুলনায় অপ্রতুল আমাদের দেশে। আমরা অনেক সার্ভিস দিচ্ছি ঠিকই, বাট আমরা আসলে এত রোগীকে আসলে সার্ভিস দিয়ে তাদেরকে হয়তো বা তাদের মন মতো অথবা তাদেরকে প্রপারটাও আমরা হয়তো বা দিতে পারছি না সর্বোচ্চ চেষ্টা করেও। সেক্ষেত্রে স্যার আসলে বাড়িতে থেকে আমরা আসলে কিভাবে করে করোনার টেস্ট রিপোর্টটা নিয়ে ডক্টরের সাথে কথা বলে যাতে আমরা ট্রিটমেন্ট নিতে পারি সেই বিষয়টাতে স্যার অনেক কিছু জানলাম। স্যার লাস্ট একটা কোশ্চেন থাকবে, যারা বাড়িতে বসে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে স্যার কি আমরা টেলিমেডিসিনটা সাজেস্ট করি কিনা, যে রিপোর্টটা ডক্টরকে দেখিয়ে তার কাছ থেকে শুনে টেম্পারেচারটা বলে? আপনি স্যার এই ব্যাপারটাতে যদি বললেন আমরা এই অ্যান্সারটি নিয়ে আমাদের প্রোগ্রাম আজকে শেষ করব। না, এটা তো অবশ্যই টেলিমেডিসিনই করতে হবে, কারণ এখানে যদি ডাক্তারের কাছে শরণাপন্ন, ডাক্তারের চেম্বারে বা আউটডোরে যদি যায়, সেক্ষেত্রে তো মানে অন্য মানুষ যারা করোনা নাই তারা ইনফেকশন হয়ে যে যথেষ্ট সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা বিশেষ করে ডাক্তার যদি পেশেন্ট হ্যান্ডেল করে এবং সেই হাত দিয়ে ডাক্তার গ্লাভস পরে আছে, আর একজন পেশেন্ট অন্য কোনো রোগ নিয়ে এসেছিল তাকে হ্যান্ডেল করে, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে তো এটা চলে যেতে পারে জীবাণুটা। এটা কোনো আমরা কখনো চাইবো না যে কোনো পেশেন্ট, এখন যেহেতু মানুষ জেনে গেছে বিষয়টা যে কোন কি কি সিমটম গুলো হলে আমরা করোনা সন্দেহ করব, প্রত্যেকটা মানুষ ইনফ্যাক্ট বলতে গেলে জানে। আমরা তাদেরকে সাজেস্ট করবো যে তারা যেন অবশ্যই টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাটা নেয়। আর এটা আসলে খুব ওকে। ডাক্তার যাওয়ার কোনো একটা প্রয়োজনও নাই, যেতে এটা পসিবল, মানে বাসায় রেখে চিকিৎসা করা যায়। ট্রিটমেন্ট মানে চিকিৎসাও করা যায়, পরামর্শও দেওয়া যায়, ইভেন টেস্টও করা যায় বাসায় বসে থেকে, কোনো জি স্যার। অথরাইজড হবে। এখন আমাদের দেশে তো অনেক ফ্রড আমরা অনেক কিছু দেখেছি আর কি, সেগুলো যেন অথেন্টিসিটি থাকে, সেই সেন্টার গুলো এগুলোর জন্য খেয়াল রাখে। হ্যাঁ, খেয়াল রেখে ওরকম ভালো কোন সেন্টার থেকে লোক এনে টেস্ট গুলো করাবে, আহ, জি স্যার। যাতে ঠিক হয় এটা। ঠিক আছে আর স্যার। আজকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্যার জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, কারণ দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আসলে আমরা কিছু হলেই এখন হসপিটালে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি এবং ট্রিটমেন্ট না পেয়ে আরো অসুস্থ হচ্ছে অ্যাটেন্ডেন্স সহ। সেক্ষেত্রে যাতে আমরা মাইল্ড মডারেট যে ক্লিনিক্যাল ফিচার গুলো জেনে নেই, জেনে আমরা বাসাতেই বসে চিকিৎসাটা নেই এবং সেই সাথে টেলিমেডিসিনের মাধ্যম দিয়ে আসলে আমাদের যে সুযোগ সুবিধা আমরা নিতে পারি। স্যার আগামীকালকে তো স্যার কোরবানি ঈদ, সেটার জন্য স্যার আপনাকে আবারও আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যার লাস্ট একটা মেসেজ যদি দর্শকদের উদ্দেশ্যে থাকে আপনার, স্যার আপনি বলতে পারেন। হ্যাঁ, এখন এটা হলো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, 6 ফিট দূরত্বে বাইরে গেলে গ্যাদারিং অ্যাভয়েড করবে, কোনো আনুষ্ঠানিকতা গুলো অ্যাভয়েড করবে, আনুষ্ঠানিকতা নিজেও করবে না, অন্যকে করলেও সেখানে যেন না যায়, অকারণের জন্য বাইরে না যায়, বাইরে। আর আমরা চাই সবার শুভ কামনা করছি যে কালকে কোরবানির ঈদ, এটা একটা ধর্মীয় ব্যাপার, মানুষকে করতেই হচ্ছে, এটা কোনো বিকল্প কোনো পদ্ধতিও নাই কিছু করার। তো স্বাস্থ্যবিধিগুলো যেন মেনে চলে, যাতে করে আমরা আবার নতুন করে কোনো আক্রান্ত না হই। আর এটাই আমি দর্শকদের প্রতি আমার আবেদন থাকবে আর কি। ধন্যবাদ স্যার সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে জয়েন করার জন্য।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের যে বিষয়টি ছিল করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে কি কি করণীয়, যে বাড়িতে থেকে তারা আসলে কিভাবে চিকিৎসা নিতে পারে। আপনারা আমাদের আজকে ডক্টরের কাছ থেকে যে মেইন মেসেজটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে মাইল্ড এবং মডারেট এই দুইটো গ্রুপের যে ক্লিনিক্যাল সাইন সিমটমস গুলো আছে আমরা আসলে ফেসবুক বা গুগল বা স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম। যদি আমরা ভুলে যেয়ে থাকি তাহলে আবারও আমরা কোনো একটা ডক্টরের কাছ থেকে জেনে নিতে পারি যে মাইল্ড স্টেজে আসলে কি কি হয় এবং মডারেট স্টেজে কি কি ক্লিনিক্যাল সিমটমস গুলো হয়। যদি সেগুলো হয় সেক্ষেত্রে আমরা হসপিটালে না যেয়ে বা আমরা সেক্ষেত্রে প্যানিক না হয়ে বা চিন্তিত না হয়ে পরিবারের সদস্যদেরকেও বাড়িতে রাখে এবং নিজেরাও কোয়ারেন্টাইনে থেকে টেলিমেডিসিনের মাধ্যমে অথবা কোনো ডক্টরের কাছ থেকে ওভার দ্য ফোনে আমরা এই ট্রিটমেন্ট গুলো নিতে পারি। অনেক বেশি সিভিয়ার স্টেজে বা যখন অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাবে সেক্ষেত্রে আমরা করোনারিটি টেস্ট করিয়ে নিয়ে যদি যাই তাহলে সেটা আরো বেটার হয় এবং সেক্ষেত্রে আমরা হসপিটালে বসে আসলে চিকিৎসাটা নেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করছি, কারণ একজন অ্যাটেন্ডেন্স রোগীর সাথে সবসময় থাকতে হয় এবং তার বিষয়টা আসলে লক্ষ্য রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দর্শক, আগামীকালকে হচ্ছে কোরবানি ঈদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অন্যকেও সুস্থ থাকতে এবং ভালো থাকতে সহায়তা করবেন, বাড়িতে থাকবেন এবং সর্বোচ্চ রকমের প্রোটেকশন নিয়ে দেন আপনারা আপনাদের কোরবানি ঈদটা উদযাপন করবেন। টেলিডক বিডি থেকে আমাদের আজকের যে আমরা লাইভ প্রোগ্রামটি করলাম সেই প্রোগ্রামটি যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে টেলিডক বিডি পেজে লাইক দিয়ে সেখানে আপনারা কমেন্ট শেয়ার করতে পারেন। সুস্থ থাকুন দর্শক এবং অবশ্যই অবশ্যই ভালো থাকুন।